অ্যাকচুয়ালি আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে যাচ্ছিলাম কিছু টাকা রাখার জন্য। কয়েক কোটি টাকা আর কি। জি স্যার। হ্যাঁ, কয়েক কোটি টাকা অ্যাকচুয়ালি। কয়েক কোটি? স্যার 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 কফি নাকি মানে মানে কোল্ড ড্রিঙ্কস? নো, ইটস ওকে, রিল্যাক্স। আমার পেপারস কোথায়? তোমার ব্যবস্থা আমার সাথে আছে। $50 লাখ টাকা আছে এর মধ্যে। টাকা জরুরি খালি টাকা আর টাকা, যেমনে টাকা হিমে টাকা, টাকা ও টাকা ও টাকা 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 রে। গোলাম একজন ভুলে যাওয়া অতীত, একজন লোভী প্রাক্তন স্বামী আর একজন প্রতিশোধ পরায়ণ মন্ত্রী। আজকের এপিসোডে এই তিনটে চরিত্রই এমনভাবে মুখোমুখি হলো যে দর্শক হিসাবে আপনার দমই বন্ধ হয়ে আসবে। শুরু থেকেই এই এপিসোড দর্শককে ছেড়ে কথা বলেনি। জনসম্মুখে অর্থমন্ত্রী জুনায়েদ চৌধুরীকে ক্ষমা চাইতে বাধ্য করার দৃশ্যটা দিয়ে যেভাবে গল্প এগিয়েছে তাতে প্রথম মিনিট থেকেই বোঝা যায় আজকের পর্বটা শুধু আর একটা এপিসোড না, এটা একটা টার্নিং পয়েন্ট। একজন ক্ষমতাবান মানুষ যে কখনো মাথা নত করেনি, তাকে জনতার সামনে দাঁড় করানো, এই কনসেপ্টটাই এত ভারী যে দর্শক হিসাবে আপনি সহজে এই এপিসোড থেকে চোখ সরাতে পারবেন না। আর এখানেই সেজাদ চৌধুরীর চরিত্রটা একদম নতুন উচ্চতায় পৌঁছায়। এতদিন যাকে আমরা দেখেছি ব্যক্তিগত জীবনের টানাপড়নে জর্জরিত হতে, আজ তাকে দেখা গেল একজন প্রকৃত নেতার ভূমিকায়, যে শুধু নিজের প্রতিশোধ নিয়ে ভাবে না, বরং সমাজের নিপীড়িত মানুষদের পাশে দাঁড়ায়। বস্তিবাসীদের সেই আর্তনাদের দৃশ্যটা আসলে এই এপিসোডের ইমোশনাল হার্ট। কাসেম ভাই, রহিম, জাবেদের মতো সাধারণ মানুষদের গল্প, লোনের নামে প্রতারণা, সুদের বোঝা আর সবশেষে একটা মেয়ের আত্মহত্যার মতো মর্মান্তিক পরিণতি, এই পুরো সিকোয়েন্সটা এতটাই বাস্তব ঘেঁষা যে মনে হয় না এটা কোনো নাটকের দৃশ্য, বরং মনে হয় আমাদের চারপাশেই ঘটে যাওয়া কোনো ঘটনা। বৃদ্ধ চাচার চরিত্রে যিনি অভিযোগ জানানোর দৃশ্যটা করেছেন, তার কণ্ঠের কাঁপুনি আর চোখের জল মিলিয়ে এই ছোট্ট স্ক্রিনটাইনেও তিনি এমন একটা ছাপ রেখে গেছেন যা সহজে ভোলার নয়। এই ধরনের সাপোর্টিং ক্যারেক্টারদের পারফরমেন্স আসলে একটা নাটকের প্রাণ, আর এই এপিসোডে সেটা পুরোপুরি কাজ করেছে। জুনায়েদ চৌধুরীর চরিত্রটা নিয়ে আলাদা করে বলতেই হয়। ক্ষমতার দম্ভে অন্ধ একজন মানুষ যে নিজের অন্যায় স্বীকার করার বদলে উল্টো প্রতিশোধের হুমকি দিতে থাকে, এই চরিত্রায়ন যতটা বিরক্তিকর ততটাই প্রয়োজনীয়। একজন ভালো ভিলেন সবসময় গল্পের হিরোকে আরও উজ্জ্বল করে তোলে, আর এখানে ঠিক সেটাই হয়েছে। আমার গায়ে জুতো মারা হয়েছে, এর শাস্তি সবাইকে পেতে হবে, এই ধরনের সংলাপে যে অহংকার আর প্রতিহিংসা পরায়ণতা ফুটে উঠেছে, সেটা দর্শকের মনে সত্যিকারের ক্ষোভ তৈরি করতে সক্ষম হয়েছে। আর এটাই তো একটা ভালো পারফরমেন্সের লক্ষণ, যখন আপনি চরিত্রটাকে ঘৃণা করেন কিন্তু অভিনয়ের প্রশংসা না করে পারেন না। তবে এই এপিসোডের সবচেয়ে ইন্টারেস্টিং সাবপ্লট হলো রিশাদ আর ফাতেমার সম্পর্কের অংশটা। রিশাদ চরিত্রটা এখানে এতটাই ধূর্ত আর নীচ মানসিকতার যে দেখতে দেখতে গা জ্বলে যায়, আর সেটাই প্রমাণ করে অভিনেতা তার কাজটা ঠিকঠাক করছেন। ফাতেমাকে ব্ল্যাকমেল করে টাকা আদায়ের দৃশ্যগুলোতে যে মানসিক চাপ, ভয় আর অসহায়ত্ব ফুটে উঠেছে ফাতেমার চরিত্রে, সেটা সত্যিই প্রশংসনীয়। আমি অনেক কষ্টে আমার হারানো সংসার ফিরে পেয়েছি, এই লাইনটা বলার সময় তার কণ্ঠে যে আকুতি ছিল সেটা দর্শকের মনে সহানুভূতি জাগায়। কিন্তু একই সাথে এই সাবপ্লটটাও একটা বড় প্রশ্ন তুলে ধরে, সেজাদ কি সত্যিই কিছু জানে না, নাকি সামনে আরও বড় কোনো টুইস্টের অপেক্ষা করছে আমাদের জন্য? এই অনিশ্চয়তাটাই দর্শককে পরবর্তী এপিসোডের দিকে টেনে নিয়ে যাওয়ার মূল হাতিয়ার। এবার আসি সেজাদ চৌধুরীর পারিবারিক দৃশ্যগুলোর কথায়। গোলাম থেকে সেজাদ চৌধুরী হয়ে ওঠার যে জার্নি, সেটা এই এপিসোডে আরেকবার নতুন করে সামনে আনা হলো, যখন সে পুরনো শ্বশুর বাড়িতে যায়। এখানে একটা দারুণ কন্ট্রাস্ট তৈরি করা হয়েছে। একদিকে তার আগের পরিবার, যারা তাকে ছোট চোখে দেখত, আর এখন তার প্রতাপ দেখে হিংসায় জ্বলছে, আর অন্যদিকে তার বর্তমান পরিবার, যারা তাকে নিঃস্বার্থ ভালোবাসা দেয়। এই গোলামকে দিয়ে আমি কত গোলামি করিয়েছি, এই সংলাপের মধ্যে দিয়ে পুরনো পরিবারের হীনমন্যতা আর ঈর্ষা একদম স্পষ্টভাবে ফুটে ওঠে। এই দৃশ্যটা শুধু নাটকীয়তার জন্য না, বরং সেজাদের চরিত্রের বিনয় আর আত্মমর্যাদার মিশ্রণটা দেখানোর জন্যও গুরুত্বপূর্ণ। সে প্রতিশোধ নিতে পারত, কিন্তু তার বদলে শুধু বলে যায় সরি ফর এভরিথিং। এই ছোট্ট সংলাপটাই আসলে চরিত্রের গভীরতা বুঝিয়ে দেয়। মায়ের চরিত্রটাও এই এপিসোডে একটা আলাদা মাত্রা যোগ করেছে। ছেলের জন্য দোয়া করা, দুশ্চিন্তায় কাতর হয়ে পড়া, এই আবেগভরা দৃশ্যগুলো পারিবারিক বন্ধনের যে উষ্ণতা তুলে ধরে, সেটা পুরো এপিসোডের ভারী প্লটের মাঝে একটা স্বস্তির জায়গা তৈরি করে। বিশেষ করে যখন সেজাদ তার মাকে বলে, আমার কাছে আমার দুনিয়া হচ্ছে আমার মেয়ে, আমার স্ত্রী আর আমার মা। এই লাইনটা শুনতে শুনতে মনে হয় এই মানুষটা যতই শক্তিশালী হোক না কেন, তার শিকড়টা এখনও পরিবারেই গাঁথা। এবার একটু হালকা মেজাজের প্রসঙ্গে আসি।
ব্যাংক ম্যানেজারের সাথে সেই মজার কথোপকথনের দৃশ্যটা। এই এপিসোডে এত টেনশন আর ইমোশনাল ড্রামার মাঝে এই কমিক রিলিফটা একদম পারফেক্ট টাইমিংয়ে এসেছে। স্যার কফি নাকি কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে ভূতের ভয় দেখানো সিকিউরিটি সিস্টেমের বর্ণনা, পুরো দৃশ্যটাই যে কমিক টাইমিং দেখানো হয়েছে সেটা সত্যিই প্রশংসার দাবি রাখে। এটা বুঝিয়ে দেয় যে সেজাদ এখন সরাসরি অ্যাকশনে নামার আগে রেকি করছে, প্ল্যান সাজাচ্ছে, আর এই কৌশলী দিকটা তার চরিত্রকে আরও ইন্টেলিজেন্ট আর মাল্টি ডাইমেনশনাল করে তোলে। সে শুধু আবেগে চালিত একজন নায়ক না, বরং একজন কৌশলী স্ট্র্যাটেজিস্টও। দাউদ খানের প্রসঙ্গটাও একটা নতুন সাসপেন্স যোগ করে দিয়েছে গল্পে। একদিকে দাউদ খানের লোকেরা তোমার পিছনে চিল শকুনের মতো লেগে আছে, এই লাইনটা শুনেই বোঝা যায় সামনে সেজাদের জন্য আরও বড় বিপদ অপেক্ষা করছে। এই ছোট্ট একটা সংলাপ দিয়েই নাটকের মেকাররা ভবিষ্যতের কনফ্লিক্টের বীজ বুনে দিয়েছেন, যেটা একটা ভালো স্টোরি টেলিং টেকনিকের উদাহরণ। এবার কথা বলি সিনেমাটোগ্রাফি আর ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথায়। জনতার প্রতিবাদের দৃশ্যে যে র্যালি বা মিছিলের গান বাজানো হয়েছে তা আসলে চরিত্রটাকে একজন হিরোইক ফিগার হিসাবে প্রতিষ্ঠা করতে সাহায্য করে। মিউজিকের ব্যবহার এখানে শুধু ব্যাকগ্রাউন্ডের জন্য না, বরং প্রতিটা ইমোশনকে আরও গভীর করে তোলার জন্য ব্যবহার করা হয়েছে। যখন মা দোয়া করছেন তখনকার নরম সুর, আর যখন জনতা ক্ষোভে ফেটে পড়ছে তখনকার তীব্র বিটস, এই কন্ট্রাস্টটা দর্শকের ইমোশনাল জার্নিকে আরও সমৃদ্ধ করে তোলে। সামগ্রিকভাবে বলতে গেলে আজকের এপিসোডটা একই সাথে সামাজিক ইস্যু, পারিবারিক ড্রামা, রোম্যান্টিক টেনশন আর সাসপেন্স, এই চারটে এলিমেন্টকে দারুণভাবে মিশিয়ে দেওয়া হয়েছে। প্রতিটা চরিত্র তার নিজের জায়গায় শক্তিশালী পারফরমেন্স দিয়েছে, আর গল্পের গতিও এমনভাবে সাজানো হয়েছে যে একটা মুহূর্তের জন্য বোরিং লাগে না। বিশেষ করে যেভাবে সামাজিক অন্যায়ের বিরুদ্ধে সাধারণ মানুষের কণ্ঠস্বরকে তুলে ধরা হয়েছে, সেটা শুধু বিনোদনের জন্য না, বরং একটা বার্তাও বহন করে। ক্ষমতা যতই বড় হোক না কেন, একদিন না একদিন জনগণের কাঠগড়ায় তাকে দাঁড়াতেই হবে। এই এপিসোডের শেষটা যেভাবে করা হয়েছে তাতে পরের এপিসোডের জন্য দর্শকের আগ্রহ তুঙ্গে থাকবে এটা নিশ্চিত। সেজাদ কি সত্যিই ব্যাংক লুট করতে পারবে? রিশাদের ব্ল্যাকমেলের পরিণতি কী হবে? ফাতেমার সত্যিটা কি একদিন সেজাদের কাছে বেরিয়ে আসবে? দাউদ খানের হুমকি কতটা বাস্তব রূপ নেবে? এই সব প্রশ্নের উত্তর জানার জন্য পরের এপিসোডের অপেক্ষায় থাকতে হবে। সব মিলিয়ে বলা যায় এই এপিসোডটা নাটকের গল্পে একটা গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। চরিত্রগুলোর গভীরতা, অভিনয়ের মান আর গল্প বলার স্টাইল সবকিছু মিলিয়ে এটা এমন একটা এপিসোড যেটা মিস করার মতো না। যদি আপনি এখনও এই সিরিজটা দেখা শুরু না করে থাকেন, তাহলে আজই সময় এটা দেখার। একদিকে অসহায় বস্তিবাসীদের কান্না, অন্যদিকে ক্ষমতার দম্ভ নিয়ে দাঁড়িয়ে থাকা এক মন্ত্রী। আজকের এপিসোড শুরু হলো একদম রণক্ষেত্রের মতো, আর শেষ হলো এমন এক টুইস্ট দিয়ে যেটার জন্য আপনি প্রস্তুতি ছিলেন না। একটা মানুষ যখন নিজের পরিচয় ভুলে গিয়েও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে ভোলে না, তখন বুঝতে হয় সেটাই তার আসল পরিচয়। আজকের এপিসোডে ঠিক এই জায়গাটাতেই দর্শকের বুক কাঁপিয়ে দিলেন সেজাদ চৌধুরী। আর এই একটা এপিসোডেই নাটকটা যেন এক ধাপ এগিয়ে গেল অন্য একটা লেভেলে। শুরুটাই হলো একদম ইলেকট্রিফাইং মুহূর্ত দিয়ে, জনসম্মুখে অর্থমন্ত্রী জুনায়েদ চৌধুরীকে ক্ষমা চাইতে বাধ্য করা। এই দৃশ্যটা শুধু একটা স্ক্রিপ্টের অংশ না, এটা আসলে পুরো এপিসোডের টোন সেট করে দেয়। একজন ক্ষমতাবান মানুষ যে কখনো কারো কাছে মাথা নত করেনি, তাকে জনতার কাঠগড়ায় দাঁড় করানো। এই কনসেপ্টটাই এত শক্তিশালী যে দর্শক হিসেবে প্রথম কয়েক মিনিটেই আপনি গল্পের ভেতরে ঢুকে যাবেন। আর এখানেই সেজাদ চৌধুরী চরিত্রটা নতুন মাত্রা পায়। এতদিন যাকে আমরা দেখেছি ব্যক্তিগত জীবনের টানাপোড়েনে জর্জরিত হতে, আজ তাকে দেখা গেল একজন প্রকৃত নেতার ভূমিকায়, যে শুধু নিজের প্রতিশোধ নিয়ে ভাবে না, বরং সমাজের নিপীড়িত মানুষদের পাশে দাঁড়ায়। বস্তিবাসীদের সেই আর্তনাদের দৃশ্যটা আসলে এই এপিসোডের ইমোশনাল হার্ট। কাশেম ভাই, রহিম, জাবেদের মতো সাধারণ মানুষদের গল্প, লোনের নামে প্রতারণা, সুদের বোঝা, আর সবশেষে একটা মেয়ের আত্মহত্যার মতো মর্মান্তিক পরিণতি, এই পুরো সিকোয়েন্সটা এতটাই বাস্তব ঘেঁষা যে মনে হয় না এটা কোনো নাটকের দৃশ্য, বরং মনে হয় আমাদের চারপাশেই ঘটে যাওয়া কোনো ঘটনা। যে অভিনেত্রী বা অভিনেতা বৃদ্ধ চাচার চরিত্রে অভিযোগ জানানোর দৃশ্যটা করেছেন, তার কণ্ঠের কাঁপুনি, চোখের জল, সব কিছু মিলিয়ে এই ছোট্ট স্ক্রিন টাইমেও তিনি এমন একটা ছাপ রেখে গেছেন যা সহজে ভোলার নয়। এই ধরনের সাপোর্টিং ক্যারেক্টারদের পারফরমেন্স আসলে একটা নাটকের প্রাণ, আর এই এপিসোডে সেটা পুরোপুরি কাজ করেছে। জুনায়েদ চৌধুরীর চরিত্রটা নিয়ে আলাদা করে বলতেই হয়। ক্ষমতার দম্ভে অন্ধ একজন মানুষ যে নিজের অন্যায় স্বীকার করার বদলে উল্টো প্রতিশোধের হুমকি দিতে থাকে। এই চরিত্রায়নটা যতটা বিরক্তিকর ততটাই প্রয়োজনীয়। একজন ভালো ভিলেন সবসময় গল্পের হিরোকে আরও উজ্জ্বল করে তোলে, আর এখানে ঠিক সেটাই হয়েছে। আমার গায়ে জুতো মারা হয়েছে, এর শাস্তি সবাইকে পেতে হবে। এই ধরনের সংলাপে যে অহংকার আর প্রতিহিংসা পরায়ণটা ফুটে উঠেছে, সেটা দর্শকের মনে সত্যিকারের ক্ষোভ তৈরি করতে সক্ষম হয়েছে। আর এটাই তো একটা ভালো পারফরমেন্সের লক্ষণ, যখন আপনি চরিত্রটাকে ঘৃণা করেন কিন্তু অভিনয়ের প্রশংসা না করে পারেন না। তবে এই এপিসোডের সবচেয়ে ইন্টারেস্টিং সাবপ্লট হলো রিশাদ আর ফাতেমার সম্পর্কের অংশটা। এখানে রিশাদ চরিত্রটা এতটাই ধূর্ত আর নিচ মানসিকতার যে দেখতে দেখতে গা জ্বলে যায়, আর সেটাই প্রমাণ করে অভিনেতা তার কাজটা ঠিকঠাক করছেন। ফাতেমাকে ব্ল্যাকমেল করে টাকা আদায়ের দৃশ্যগুলোতে যে মানসিক চাপ, ভয় আর অসহায়ত্ব ফুটে উঠেছে ফাতেমার চরিত্রে, সেটা সত্যিই প্রশংসনীয়। আমি অনেক কষ্টে আমার হারানো সংসার ফিরে পেয়েছি, এই লাইনটা বলার সময় যে তার কণ্ঠে আকুতি ছিল, সেটা দর্শকের মনে সহানুভূতি জাগায়। কিন্তু একই সাথে এই সাবপ্লটটা একটা বড় প্রশ্নও তুলে ধরে, সেজাদ কি সত্যিই কিছু জানে না, নাকি সামনে আরও বড় কোনো টুইস্টের অপেক্ষা করছে আমাদের জন্য? এই অনিশ্চয়তাটাই দর্শককে পরবর্তী এপিসোডের দিকে টেনে নিয়ে যাওয়ার মূল হাতিয়ার। এবার আসি সেজাদ চৌধুরীর পারিবারিক দৃশ্যগুলোর কথায়। গোলাম থেকে সেজাদ চৌধুরী হয়ে ওঠার যে জার্নি, সেটা এই এপিসোডে আরেকবার নতুন করে সামনে আনা হলো যখন সে পুরনো শ্বশুর বাড়িতে যায়। এখানে একটা দারুণ কন্ট্রাস্ট তৈরি করা হয়েছে। একদিকে তার আগের পরিবার যারা তাকে ছোট চোখে দেখত, আর এখন তার প্রতাপ দেখে হিংসায় জ্বলছে, আর অন্যদিকে তার বর্তমান পরিবার যারা তাকে নিঃস্বার্থ ভালোবাসা দেয়। এই গোলামকে দিয়ে আমি কত গোলামি করিয়েছি, এই সংলাপের মধ্য দিয়ে পুরনো পরিবারের হীনমন্যতা আর ঈর্ষা একদম স্পষ্টভাবে ফুটে উঠেছে। এই দৃশ্যটা শুধু নাটকীয়তার জন্য না, বরং সেজাদের চরিত্রের বিনয় আর আত্মমর্যাদার মিশ্রণটা দেখানোর জন্য গুরুত্বপূর্ণ। সে প্রতিশোধ নিতে পারত, কিন্তু তার বদলে শুধু বলে যায় সরি ফর এভরিথিং। এই ছোট্ট সংলাপটাই আসলে চরিত্রের গভীরতা বুঝিয়ে দেয়।
মায়ের চরিত্রটাও এই এপিসোডে একটা আলাদা মাত্রা যোগ করেছে। ছেলের জন্য দোয়া করা, দুশ্চিন্তায় কাতর হয়ে পড়া, এই আবেগঘন দৃশ্যগুলো পারিবারিক বন্ধনের যে উষ্ণতা তুলে ধরে সেটা পুরো এপিসোডের ভারী প্লটের মাঝে একটা স্বস্তির জায়গা তৈরি করে। বিশেষ করে যখন শেজাদ তার মাকে বলে, আমার কাছে আমার দুনিয়া হচ্ছে আমার মেয়ে, আমার স্ত্রী আর আমার মা, এই লাইনটা শুনতে শুনতে মনে হয় এই মানুষটা যতই শক্তিশালী হোক না কেন তার শিকড়টা এখনও পরিবারেই গাঁথা। এবার একটু হালকা মেজাজের প্রসঙ্গে আসি। ব্যাংক ম্যানেজারের সাথে সেই মজার কথোপকথনের দৃশ্যটা এই এপিসোডে এত টেনশন আর ইমোশনাল ড্রামার মাঝে এই কমিক রিলিফটা একদম পারফেক্ট টাইমিংয়ে এসেছে। স্যার কফি নাকি কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে ভূতের ভয় দেখানো সিকিউরিটি সিস্টেমের বর্ণনা, পুরো দৃশ্যটাই যে কমিক টাইমিং দেখানো হয়েছে সেটা সত্যিই প্রশংসার দাবি রাখে। এটা বুঝিয়ে দেয় যে শেজাদ এখন সরাসরি অ্যাকশনে নামার আগে রেকি করছে, প্ল্যান সাজছে, আর এই কৌশলী দিকটা তার চরিত্রকে আরও ইন্টেলিজেন্ট আর মাল্টি ডাইমেনশনাল করে তোলে। সে শুধু আবেগে চালিত একজন নায়ক না, বরং একজন কৌশলী স্ট্র্যাটেজিস্টও। দাউদ খানের প্রসঙ্গটাও একটা নতুন সাসপেন্স যোগ করে দিয়েছে গল্পে। একদিকে দাউদ খানের লোকেরা তোমার পিছনে চিল শকুনের মতো লেগে আছে, এই লাইনটা শুনেই বোঝা যায় সামনে শেজাদের জন্য আরও বড় বিপদ অপেক্ষা করছে। এই ছোট্ট একটা সংলাপ দিয়েই নাটকের মেকাররা ভবিষ্যতের কনফ্লিক্টের বীজ বিনে দিয়েছেন, যেটা একটা ভালো স্টোরি টেলিং টেকনিকের উদাহরণ। এবার কথা বলি সিনেমাটোগ্রাফি আর ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথায়। জনতার প্রতিবাদের দৃশ্যে যে র্যালি বা মিছিলের গান বাজানো হয়েছে, শেজদা চৌধুরীতে অগ্নিশিখা হাতে এসেছে, এই ধরনের গান আসলে চরিত্রটাকে একজন হিরোইক ফিগার হিসেবে প্রতিষ্ঠা করতে সাহায্য করে। মিউজিকের ব্যবহার এখানে শুধু ব্যাকগ্রাউন্ডের জন্য না, বরং প্রতিটা ইমোশনকে আরও গভীর করে তোলার জন্য ব্যবহার করা হয়েছে। যখন মা দোয়া করছেন তখনকার নরম সুর, আর যখন জনতা ক্ষোভে ফেটে পড়ছে তখনকার তীব্র বিটস, এই কন্ট্রাস্টটা দর্শকের ইমোশনাল জার্নিকে আরও সমৃদ্ধ করে তোলে। সামগ্রিকভাবে বলতে গেলে আজকের এপিসোডটা একই সাথে সামাজিক ইস্যু, পারিবারিক ড্রামা, রোম্যান্টিক টেনশন আর সাসপেন্স, এই চারটে এলিমেন্টকে দারুণভাবে মিশিয়ে দিয়েছে। প্রতিটা চরিত্র নিজের জায়গায় শক্তিশালী পারফরমেন্স দিয়েছে, আর গল্পের গতিও এমনভাবে সাজানো হয়েছে যে একটা মুহূর্তের জন্য বোরিং লাগে না। বিশেষ করে যেভাবে সামাজিক অন্যায়ের বিরুদ্ধে সাধারণ মানুষের কণ্ঠস্বরকে তুলে ধরা হয়েছে, সেটা শুধু বিনোদনের জন্য না, বরং একটা মেসেজও বহন করে। ক্ষমতা যতই বড় হোক না কেন, একদিন না একদিন জনগণের কাঠগড়ায় তাকে দাঁড়াতেই হয়। এই এপিসোডের শেষটা যেভাবে করা হয়েছে, তাতে পরের এপিসোডের জন্য দর্শকের আগ্রহ তুঙ্গে থাকবে এটা নিশ্চিত। শেজাদ কি সত্যি ব্যাংক লুট করতে পারবে? রিশাদের ব্ল্যাকমেলের পরিণতি কি হবে? ফাতেমার সত্যিটা কি একদিন শেজাদের কাছে বেরিয়ে আসবে? দাউদ খানের হুমকি কতটা বাস্তব রূপ নেবে? এই সব প্রশ্নের উত্তর জানার জন্য পরের এপিসোডের অপেক্ষায় থাকতে হবে। সব মিলিয়ে বলা যায় এই এপিসোডটা একটা নাটকের গল্পে একটা গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। চরিত্রগুলোর গভীরতা, অভিনয়ের মান আর গল্প বলার স্টাইল সব কিছু মিলিয়ে এটা এমন একটা এপিসোড যেটা মিস করার মতো না। যদি আপনি এখনও এই সিরিজটা দেখা শুরু না করে থাকেন, তাহলে আজই সময় এটা দেখার। একজন ভুলে যাওয়া অতীত, একজন লোভী প্রাক্তন স্বামী আর একজন প্রতিশোধ পরায়ণ মন্ত্রী। আজকের এপিসোডে এই তিনটে চরিত্রই এমনভাবে মুখোমুখি হলো যে দর্শক হিসাবে আপনার দমই বন্ধ হয়ে আসবে। শুরু থেকেই এই এপিসোড দর্শককে ছেড়ে কথা বলেনি। জনসম্মুখে অর্থমন্ত্রী জুনায়েদ চৌধুরীকে ক্ষমা চাইতে বাধ্য করার দৃশ্যটা দিয়ে যেভাবে গল্প এগিয়েছে, তাতে প্রথম মিনিট থেকেই বোঝা যায় আজকের পর্বটা শুধু আর একটা এপিসোড না, এটা একটা টার্নিং পয়েন্ট। একজন ক্ষমতাবান মানুষ যে কখনো মাথা নত করেনি, তাকে জনতার সামনে দাঁড় করানো, এই কনসেপ্টটাই এত ভারী যে দর্শক হিসাবে আপনি সহজে এই এপিসোড থেকে চোখ সরাতে পারবেন না। আর এখানেই শেজাদ চৌধুরীর চরিত্রটা একদম নতুন উচ্চতায় পৌঁছায়। এতদিন যাকে আমরা দেখেছি ব্যক্তিগত জীবনের টানাপোড়েনে জর্জরিত হতে, আজ তাকে দেখা গেল একজন প্রকৃত নেতার ভূমিকায়, যে শুধু নিজের প্রতিশোধ নিয়ে ভাবে না, বরং সমাজের নিপীড়িত মানুষদের পাশে দাঁড়ায়। বস্তিবাসীদের সেই আর্তনাদের দৃশ্যটা আসলে এই এপিসোডের ইমোশনাল হার্ট। কাসেম ভাই, রহিম, জাবেদের মতো সাধারণ মানুষদের গল্প, লোনের নামে প্রতারণা, সুদের বোঝা আর সবশেষে একটা মেয়ের আত্মহত্যার মতো মর্মান্তিক পরিণতি, এই পুরো সিকোয়েন্সটা এতটাই বাস্তব ঘেঁষা যে মনে হয় না এটা কোনো নাটকের দৃশ্য, বরং মনে হয় আমাদের চারপাশেই ঘটে যাওয়া কোনো ঘটনা। বৃদ্ধ চাচার চরিত্রে যিনি অভিযোগ জানানোর দৃশ্যটা করেছেন, তার কণ্ঠের কাঁপুনি আর চোখের জল মিলিয়ে এই ছোট্ট স্ক্রিন টাইমেও তিনি এমন একটা ছাপ রেখে গেছেন যা সহজে ভোলার নয়। এই ধরনের সাপোর্টিং ক্যারেক্টারদের পারফরমেন্স আসলে একটা নাটকের প্রাণ, আর এই এপিসোডে সেটা পুরোপুরি কাজ করেছে। জুনায়েদ চৌধুরীর চরিত্রটা নিয়ে আলাদা করে বলতেই হয়। ক্ষমতার দম্ভে অন্ধ একজন মানুষ যে নিজের অন্যায় স্বীকার করার বদলে উল্টো প্রতিশোধের হুমকি দিতে থাকে, এই চরিত্রায়ন যতটা বিরক্তিকর ততটাই প্রয়োজনীয়। একজন ভালো ভিলেন সবসময় গল্পের হিরোকে আরও উজ্জ্বল করে তোলে, আর এখানে ঠিক সেটাই হয়েছে। আমার গায়ে জুতো মারা হয়েছে, এর শাস্তি সবাইকে পেতে হবে, এই ধরনের সংলাপে যে অহংকার আর প্রতিহিংসা পরায়ণতা ফুটে উঠেছে, সেটা দর্শকের মনে সত্যিকারের ক্ষোভ তৈরি করতে সক্ষম হয়েছে। আর এটাই তো একটা ভালো পারফরমেন্সের লক্ষণ, যখন আপনি চরিত্রটাকে ঘৃণা করেন কিন্তু অভিনয়ের প্রশংসা না করে পারেন না। তবে এই এপিসোডের সবচেয়ে ইন্টারেস্টিং সাবপ্লট হলো রিশাদ আর ফাতেমার সম্পর্কের অংশটা। রিশাদ চরিত্রটা এখানে এতটাই ধূর্ত আর নীচ মানসিকতার যে দেখতে দেখতে গা জ্বলে যায়, আর সেটাই প্রমাণ করে অভিনেতা তার কাজটা ঠিকঠাক করছেন। ফাতেমাকে ব্ল্যাকমেল করে টাকা আদায়ের দৃশ্যগুলোতে যে মানসিক চাপ, ভয় আর অসহায়ত্ব ফুটে উঠেছে ফাতেমার চরিত্রে, সেটা সত্যিই প্রশংসনীয়। আমি অনেক কষ্টে আমার হারানো সংসার ফিরে পেয়েছি, এই লাইনটা বলার সময় তার কণ্ঠে যে আকুতি ছিল, সেটা দর্শকের মনে সহানুভূতি জাগায়। কিন্তু একই সাথে এই সাবপ্লটটাও একটা বড় প্রশ্ন তুলে ধরে। শেজাদ কি সত্যিই কিছু জানে না, নাকি সামনে আরও বড় কোনো টুইস্টের অপেক্ষা করছে আমাদের জন্য? এই অনিশ্চয়তাই দর্শককে পরবর্তী এপিসোডের দিকে টেনে নিয়ে যাওয়ার মূল হাতিয়ার। এবার আসি শেজাদ চৌধুরীর পারিবারিক দৃশ্যগুলোর কথায়। গোলাম থেকে শেজাদ চৌধুরী হয়ে ওঠার যে জার্নি, সেটা এই এপিসোডে আরেকবার নতুন করে সামনে আনা হলো, যখন সে পুরনো শ্বশুর বাড়িতে যায়।
এখানে একটা দারুণ কন্ট্রাস্ট তৈরি করা হয়েছে। একদিকে তার আগের পরিবার যারা তাকে ছোট চোখে দেখত, আর এখন তার প্রতাপ দেখে হিংসায় জ্বলছে, আর অন্যদিকে তার বর্তমান পরিবার যারা তাকে নিঃস্বার্থ ভালোবাসা দেয়। এই গোলামকে দিয়ে আমি কত গোলামি করিয়েছি, এই সংলাপের মধ্যে দিয়ে পুরনো পরিবারের হীনমন্যতা আর ঈর্ষা একদম স্পষ্টভাবে ফুটে ওঠে। এই দৃশ্যটা শুধু নাটকীয়তার জন্য না, বরং সেজাদের চরিত্রের বিনয় আর আত্মমর্যাদার মিশ্রণটা দেখানোর জন্যও গুরুত্বপূর্ণ। সে প্রতিশোধ নিতে পারত, কিন্তু তার বদলে শুধু বলে যায় সরি ফর এভরিথিং। এই ছোট্ট সংলাপটাই আসলে চরিত্রের গভীরতা বুঝিয়ে দেয়। মায়ের চরিত্রটাও এই এপিসোডে একটা আলাদা মাত্রা যোগ করেছে। ছেলের জন্য দোয়া করা, দুশ্চিন্তায় কাতর হয়ে পড়া, এই আবেগভরা দৃশ্যগুলো পারিবারিক বন্ধনের যে উষ্ণতা তুলে ধরে, সেটা পুরো এপিসোডের ভারী প্লটের মাঝে একটা স্বস্তির জায়গা তৈরি করে। বিশেষ করে যখন সেজাদ তার মাকে বলে, আমার কাছে আমার দুনিয়া হচ্ছে আমার মেয়ে, আমার স্ত্রী আর আমার মা। এই লাইনটা শুনতে শুনতে মনে হয় এই মানুষটা যতই শক্তিশালী হোক না কেন, তার শিকড়টা এখনও পরিবারেই গাঁথা। এবার একটু হালকা মেজাজের প্রসঙ্গে আসি। ব্যাংক ম্যানেজারের সাথে সেই মজার কথোপকথনের দৃশ্যটা। এই এপিসোডে এত টেনশন আর ইমোশনাল ড্রামার মাঝে এই কমিক রিলিফটা একদম পারফেক্ট টাইমিংয়ে এসেছে। স্যার, কফি নাকি কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে ভূতের ভয় দেখানো সিকিউরিটি সিস্টেমের বর্ণনা, পুরো দৃশ্যটাই যে কমিক টাইমিং দেখানো হয়েছে সেটা সত্যিই প্রশংসার দাবি রাখে। এটা বুঝিয়ে দেয় যে সেজাদ এখন সরাসরি অ্যাকশনে নামার আগে রেকি করছে, প্ল্যান সাজাচ্ছে, আর এই কৌশলী দিকটা তার চরিত্রকে আরও ইন্টেলিজেন্ট আর মাল্টি ডাইমেনশনাল করে তোলে।